না ভাই, আমি ওই শুটিং স্পটে মোটেও যাব না। দেখেছিস কত লোকজন ছিল সে। আরে ধুর, লোকজন থাকলে কি হবে? হ্যাঁ, কিছুই হবে না, তুই চল তো। দুপুরে তোর জন্য আমি শুটিংয়ের সেটে দিকে পৌঁছাতে পারিনি। আজ যেহেতু নিয়ত করেছি আমি শুটিং দেখব, মানে দেখবই, নো কথা, তুই আমার সাথে যাবি মানে যাবি, ব্যাস। দেখ মঞ্জু, পাগলামো করিস না। এত দূর শুটিং দেখতে আমি যেতে পারবো না। কে বলল দূরে? ওই বিচ্ছু নুমকির থেকে জানতে পেরেছি আমাদের বাসা থেকে কিছুটা দূরে যে আমপাগানটা আছে, এখন এখন সেখানে শুটিং হচ্ছে। প্লিজ বোন, আমার চল, অনেক দিনের ইচ্ছা টিভির নায়ক নায়িকাদের বাস্তবে দেখার। প্লিজ তুই আমার ইচ্ছাটা ভাঙ্গিস না, যেতে দে, বেশি সময় তো লাগবে না। সেহের কি করবে ভেবে পায় না। মঞ্জুর জোরাজুরিতে অবশেষে হলো সেহের। সেহের থাকায় মঞ্জুর মা মঞ্জুকে আটকালো না। মঞ্জু তো প্রায় লাফাচ্ছে, তার এত আনন্দ হচ্ছে সে বলে বোঝাতে পারবে না। এদিকে সেহেরের কেন যেন খুব ভয় লাগছে। ওই বিদেশিকে দেখলে তার কেমন অদ্ভুত অনুভূতি হয়, বুকের ধুকপুকানি অধিক হারে বেড়ে যায়। মঞ্জু সেহেরকে টানতে টানতে অবশেষে পৌঁছালো শুটিং স্পটে। শুটিং দেখার জন্য স্পটের চারপাশে গ্রামের মানুষের হালকা পাতলা ভিড় জমেছে। মঞ্জু ভিড় ঠেলে সেহেরকে নিয়ে সামনে গিয়ে দাঁড়ালো আর চোখ বুলিয়ে অবিশ্বাসের দৃষ্টি নিয়ে নায়ক নায়িকা এবং সকল অভিনেতা অভিনেত্রীদের দেখছে। এই আমবাগানটা অনেক সুন্দর, মাটিতে সবুজ ঘাসের সমারোহ, শীতল পরিবেশ, বলা যায় ফ্যামিলি পিকনিকের জন্য পারফেক্ট একটা জায়গা। এখন মূলত পিকনিকের সিন চলছে। একটা বাচ্চা একজন মধ্যবয়স্ক লোকের সাথে বল খেলছে, আর তার পিছে এক সুন্দরী নারী পাটি বিছিয়ে বসে হটপট করে খাবার বাড়ছে। মেয়েটি কোলে আবার একজন মাথা দিয়ে আকাশের পানে চেয়ে কিছু ডায়লগ দিচ্ছে। এই জন্য এক বড়ই সুখী পরিবার। কোলে মাথা রাখা মানুষটাকে চিনতে সেহের সমস্যা হলো না, কারণ এই ছেলেটি সে ভালো করে চিনে। এই ছেলেই তাকে গতকাল আজে বাজে কথা বলেছিল। হঠাৎ সেহের সামনে চোখ যেতেই সে থমকে গেল। শুটিং স্পটের অপর দিকে সেই বিদেশি এক বড় ছাতার নিচে পায়ের ওপর পা তুলে মাথা নিচু করে মনোযোগ সহকারে তার সামনে থাকা মিনি পিসিকে কিছু একটা দেখছে। তার পাশে আরেকজন লোক একইভাবে মনোযোগ দিয়ে দেখছে। সেহের না চাইতেও অবাক চাউনিতে সাতকে দেখছে। কেন জানি না সেহেরের এই সাতকে বড্ড ভালো লাগে, যার ফলে সে বারংবার ছেলেটাই ভাবনায় হারিয়ে যায়। পর মুহূর্তে সেহের নিজের চোখ সরিয়ে মনে মনে বলল, ছি সেহের, তুই কেন সেই ছেলেটাকে দেখছিস? সে কত বড় আর উঁচু ঘরের মানুষ, আর তুই কিনা তার ভাবনা নিয়ে বসে আছিস। না সেহের, তাকে নিয়ে এত ভাবিস না। সে বড় মাপের মানুষ, নিশ্চয়ই তার অনেক মেয়েদের সাথে উঠা বসা। আর তুই ভাবলি কি করে এই বিদেশির সাথে তোর কথা হবে? ওরা সেলিব্রিটি মানুষ, তাই ওদের দিক থেকে নিজের ফোকাস ওঠা। হ্যাঁ, নিজেকে শান্ত রাখ আর তাকাবি না ওনার দিকে। ভেবেই চোখ বন্ধ করে কয়েকবার লম্বা শ্বাস নিল সেহের। হঠাৎ মঞ্জু সেহেরকে জোরে ঝাঁকিয়ে উত্তেজিত কণ্ঠে বলে উঠল, ও আমার আল্লাহ, আমি কখনোই ভাবতে পারি নাই আমার ক্রাশ তুষারকে বাস্তবে দেখব। দেখ ভাই কিভাবে নিজের সংলাপ বলছে, আমি তো পুরো মুগ্ধ ফুল। খাতা কলম আনলাম না কেন রে, অটোগ্রাফ নিতাম, ধ্যাত। বলেই মুখ গোমড়া করে ফেলল মঞ্জু। সেহের চোখ খুলে আশেপাশে তাকিয়ে ভুরু কুচকে বলল, কে তুষার? আরে ওই যে নায়িকা তারা আপুর কোল থেকে উঠে বাচ্চাটার কাছে যে ছেলেটা আসলো না, সেটাই তো তুষার, ওই এই নাটকের হিরো। সেহের ভুরু কুচকে সেদিকে তাকালো। হ্যাঁ, কালকের এই অভদ্র ছেলেটাকেই বলছে মঞ্জু। সেহেরের মনে এখন প্রশ্ন জাগলো, এই তুষার যদি হিরো হয় তাহলে ওই বিদেশিটাকে? সেহেরের দৃষ্টান্ত ওই অভদ্র তো কোনো নায়কের কাতারেই পড়ে না। সেহের আনমনে বলে ফেলল, এই ছেলে কোনো নায়ক হলো নাকি? নায়ক তো ওই ছাতার নিচের চেয়ারে বসা সুদর্শন ছেলেটাকেই বানায়। কোন চয়েস এই অভদ্রকে নায়ক বানালো পরিচালকরা? তুই তো কোনো দিন টিভির ধারে কাছেও যাস নেই, ভালো খারাপ বুঝবি কই থেকে। জানিস আমার তুষার ক্রাশ ফিল্ম ইন্ডাস্ট্রিতে কতটা হাই লেভেলে আছে? এইসব মূর্খ খ্যাতমার্কা পাবলিক কই থেকে যে আসে কে জানে। এসব শুনে সেহের তার বাম পাশে তাকায়। তার কিছুটা দূরত্বে তপা
বুকে হাত গুটিয়ে দাঁড়িয়ে আছে। মঞ্জু রেগে তপার দিকে তেড়ে যাওয়ায় আগেই সেহের মঞ্জুকে আটকায় এবং বলে, দয়া করে এখানে কোনো ঝামেলা করিস না। মানে ওই বেয়াদব মেয়ে কী সব বললো শুনিসনি? মূর্খ সে নাকি তুই? বড়দের সাথে ভালো ব্যবহার করে না, আবার কেমন ভদ্রতা! ছাড় আমাকে, ওই বেয়াদবকে আমি আজ ছাড় দিব না। তখনই শুটিংয়ের এক কর্মচারী কিপ সাইলেন্স বলে চেঁচিয়ে উঠল মঞ্জুদের ওপর। মঞ্জুর সাথে সাথেই মুখে তালা মারল। কর্মচারীরা চেঁচানো স্বাদের কানে আসতেই স্বাদ বিরক্তি নিয়ে সামনে তাকালো এবং আবারও থমকে গেল। সেই মায়াবী চোখজোড়া। তবে আজ চোখজোড়ায় কিছু অস্বস্তি এবং ভয় ফুটে আছে। আজ স্বাদের কেন যেন খুশিতে খুব জোরে ইয়া হু বলে চেঁচাতে ইচ্ছা করছে। তার একটাই কারণ, আজ শেরের মুখে কোনো রকম মুখোশ নেই। সে আজ পুরো মুখমণ্ডল দেখতে পেল। মায়াবী চোখজোড়া দ্বারাই এই রূপসী মেয়েটাকে চিনতে পেরেছে। বড্ড আদুরে মেয়েটি। এই মুখটা দেখার জন্য সাদ যেন কত বছর এই মুহূর্তের অপেক্ষায় ছিল। অথচ গতকালই এই মেয়েটাকে প্রথম দেখেছে সে। যদিও কল্পনা করছিল, কিন্তু তার কল্পনাকেও এই মুখমণ্ডলের অপরূপ গঠন হার মানিয়ে দিল। গতকাল শুটিং শেষে রাতে এই ল্যাপটপে এই মেয়েটাকে বারবার দেখছিল সে। তাই যেন এই মায়াবিনী তার বড্ড চেনা। তবে মেয়েটা ঠোঁটের বাঁ দিকে কেমন ঝাপসা কালশিটে দাগ থেকে স্বাদ ভুরু কুচকালো। যদিও দূর থেকে এই দাগটা অস্পষ্ট, তবু স্বাদ অল্প হলেও সে দাগটাকে লক্ষ্য করেছে। স্বাদ শুটিংয়ের ফাঁকে ফাঁকে আর চোখে মেয়েটার ওড়না ঠিক করার ভঙ্গি, কপালের ঘাম মোছা, হাত নাড়িয়ে নাড়িয়ে তার পাশে মেয়েটাকে কানে কানে কথা বলা, সবটাই লক্ষ্য করছে সে। এসব দেখে অদ্ভুত অনুভূতি হচ্ছে স্বাদের। জানে না সে এই অনুভূতির কোনো নাম, তবে চুপি চুপি মেয়েটাকে দেখতে তার ভীষণ ভালো লাগছে। কবির অনেকক্ষণ থেকেই তার স্যারের ভাবভঙ্গি খেয়াল করছে। শেষে উপায় না পেয়ে সে ছাদের দৃষ্টি অনুসরণ করে সামনে তাকালো। তার নিজেই বিষম খেলো। স্যার, কেন ওই মেয়েটিকে বারবার দেখাচ্ছে? ওদের ভেতরে কি কিছু চলছে? কিন্তু মেয়েটা তো একেবারে জন্মেও স্যারের দিকে তাকায়নি। এর মানে কি? শুধু স্যারের মধ্যে কিছু চলছে হতে পারে। আমি যা ভাবছি তা যদি হয়, তাহলে তো জিও বস স্যারকে সিঙ্গেল থেকে মিঙ্গেল করার সুযোগ যে খুবই নিকটে। ভেবেই কবির অন্যদিকে চলে গেল। ছাদ দূর থেকে সেই একতলা বাড়িটার ছাদের দিকে তাকিয়ে আছে। সেখানে তার মায়াবিনী রেলিংয়ের সাথে হেলান দিয়ে ভুবন ভোলানো হাসি দিয়ে চলেছে অনবরত। সমস্ত সুখ যেন ওই হাসিটাই বিদ্যমান। মায়াবিনীর ভুবন ভোলানো হাসিতে স্বাদের মনে হচ্ছে তার মতো সুখী এই পৃথিবীতে কেউ নেই। স্বাদের মনে হচ্ছে মায়াবিনীর হাসিটা ধারালো ছুরির মতো তার বুকে গিয়ে বিঁধছে। এই হাসিটা দেখার সুযোগ দ্বিতীয়বার পাবে তো? ভাবতেই স্বাদ একটা দীর্ঘশ্বাস ফেলল। এই দূরত্ব যে তাকে হিম শীতল হাওয়ার মতো জমিয়ে দিচ্ছে। কে জানতো এই এক সপ্তাহের সফরে এমন এক মায়াবতীর মায়ায় পড়ে যাবে। 7 দিন যেন চোখের পলকে কেটে গেল তার। নির্ঘুম রাত পার করলো মায়াবিনীর কল্পনায়, আর সারাদিন পার করলো নিজের কাজের ব্যস্ততায়। তবুও এক মুহূর্তের জন্য সে মায়াবিনীকে ভুলতে পারছে না। মাঝে মধ্যে মায়াবিনী শুটিং দেখতে আসতো, সেটা তার ক্যামেরার ফুটেজেই বুঝেছে। কিন্তু কাজের চাপে তার অন্যদিকে তাকানোর সময় ছিল না। সাদ চেহেরকে দেখার জন্য প্রতিটা ফুটেজ কালেক্ট করেছে পেন ড্রাইভে। হয়তো এগুলো স্মৃতি হয়ে থাকবে আজীবন। আজ দুপুরেই শুটিংয়ের কাজ শেষ হয়। আগামী পরশু নাটক রিলিজ দেওয়া হবে, তাই আজ রাতে সকলে ঢাকার উদ্দেশ্যে রওনা হবে। অভিনয় শিল্পীরা শুটিং করার ঘণ্টাখানেক পরেই নিজেদের পার্সোনাল কারে করে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছে। কিন্তু সাদ এবং তার পুরো টিম রাতে রওনা হবে। আজ চলে যাবে। দেখে শেষ বিকালে সাদ গ্রাম ঘুরতে দেখতে বেরিয়েছে। কবির কাজে ব্যস্ত ছিল, বিধায় কবিরকে ফেলেই সে গ্রাম ঘুরতে বেরিয়ে গেছে। আনমনে হাঁটতে হাঁটতে অট্টহাসির মতো শব্দ পেতেই সাদ সামনে তাকালো এবং দেখলো তার থেকে কিছুটা দূরত্বে একটা একতলা বাড়ি। সেই হাসির মালিককে দেখে সাদ এতক্ষণ আনমনেই সবটা ভাবছিল। হঠাৎ সাদের মনে হলো, আচ্ছা এই মায়াবিনীর নাম কি? তার নাম কি তার মায়ার মতোই বিষাক্ত? কিন্তু আমার কাছে যে এই মায়াবিনীর নাম ছাড়া কোনো নামেই তাকে মানায় না। না থাক, নাম জেনে কাজ নেই। সে শুধুই মায়াবিনী, আমার মায়াবিনী। সাদ নিজের ভাবনায় নিজেই ভ্যাবাচাকা খেয়ে গেল। কি ভাবছে এসব?
এই মেয়েটি তার মায়াবিনী কেন হতে যাবে? অদ্ভুত। সাদ তো প্রেম ভালোবাসার বিশ্বাসী নয়, তাহলে সে এরকম কেন বলল? সে যে সাদের কেউ না। সাদ আরেক পলক সেহেরকে দেখে সরাইখানায় ফিরে গেল। সূর্য অলরেডি অস্ত নেমেছে। এদিকে সেহের মাঞ্জু আর আবিদের ঝগড়া দেখতে তার সামানতলে হেসেই চলেছে। দুটোর মধ্যে সাপে নেউলের মতো সম্পর্ক। ওদের ঝগড়াগুলো এমন। এই আবুল, একদম আমাকে মগজের বেলপাতা বলবেন না। আমার সুন্দর একটা নাম আছে। তাহলে তুমিও আজকে আবুল বলা বন্ধ করো। নিজের ঢোক দেখছো, সে যে আমার এত সুন্দর নামটার সম্মান ফালুদা বানিয়ে দাও। আবুল বলেছি, বেশ করেছি। আপনি তো পুরাই আবুল, সারাদিন বখাটেগিরি করে এখন আমার সাথে লাগতে এসেছেন। তাহলে আমিও বেশ করছি তোমায় মগজের বেলপাতা নাম দিয়ে। সারাদিন হাঁসের মতো প্যাক প্যাক ছাড়া আর কি পারো? দুজনের ঝগড়াঝাটি যখন চূড়ান্ত পর্যায়ে চলে যাচ্ছে, তখন সেহের গিয়ে ওদের থামাতে অনেক কষ্টে হাসি চেপে বলল, হয়েছে, আমার বাপ মা গন, এবার অন্তত চুপ যা। তোমাদের ঝগড়ায় আমার অবস্থা খারাপ হয়ে গেছে। সেহেরের কথায় মঞ্জু আর আবিদ আরও কিছু বলতে নিবে, এমন সময় দিদিমা এসে হাজির হলো এবং হুঙ্কারে সুরে বলল, এই তবু আর কোনো কাজ কাম নাই? এত চিল্লাইস কেমনে হুনি? নামাজ পইরা বিছানায় যাইয়া একটা শুইছিলাম, কিন্তু তোদের মাইকের মতো ভ্যাঁ ভ্যাঁ শুনতে শুনতে আমার কান দুইটা জাইলা পালা হয়ে গেছে। হয়ে গেল বলি তবু মাথা নষ্ট। দাদিমার ধমকে দুজনই চুপ হয়ে গেল। সেহের কথা ঘুরিয়ে বলল, আচ্ছা আচ্ছা, হয়েছে, এখন চলো নিচে, গরম গরম আলুর পাকোড়া খাবে। চাচি বানিয়েছে নাকি? সে তো জানি না, তবে আমি ঠিক করেছি আমি নিজেই বানাবো। জানিস, ওই বাড়িতে রিমনের জন্য রোজ পাকোড়া বানাতাম। প্রিয় ভাইটা না খুব পছন্দ করে খেত, আর তপাও। এই হারামি মাইয়া চুপ। এই কালসাপটার নাম এই বাড়িতে ভুল কইরাও নিবি না। তোর পুন্দে কি লজ্জা সরম নাই? ওই মা বেটি মিলে তোরা এত অত্যাচার করলো, তাও তুই এই কালসাপগুলার নাম নিতাসস? খবরদার, এই বাড়িতে ওদের নিয়ে কথা বলছিস তো এখনই চল নিচে নামাজ পড়বি। মাগরিবের আজানের সময় হইয়া গেছে। বলেই দাদিমা হনহন করে চলে গেল। সেহের দাদিমার যাওয়ার দিক থেকে চোখ সরিয়ে মাঞ্জুর চোখের দিকে তাকাতেই দেখলো মাঞ্জু অসম্ভব রেগে আছে। সেহের একটা শুকনো ঢোক গিলে আমতা আমতা করে বলল,